নমস্কার কৃষক বন্ধুরা, সবাইকে আমাদের আজকের কিষাণবাণী অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্টজে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। জানিয়ে দিচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান সূচি। অনুষ্ঠানের শুরুতে শুনবেন আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ। জানিয়ে দেওয়া হবে বরপাথরি নিয়ন্ত্রিত বাজারের বাজার দর। আজকের বিষয় পর্বে শুনবেন সুসংহত উপায়ে ফসলের রোগ পোকা দমন। এ নিয়ে আলোচনা করবেন ঋষিমুখ কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস। কৃষক বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে। শুরু করছি প্রথমে আবহাওয়ার খবর দিয়ে। লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদ থেকে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, আগামী 2-1 দিন আকাশ প্রধানত শুষ্ক এবং আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 34 এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 24 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত উত্তর পূর্ব দিক থেকে গড়ে ঘণ্টায় 8 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। এই সময়ে বাতাসের সর্বোচ্চ আর্দ্রতা 90% এবং সর্বনিম্ন আর্দ্রতা 55% হতে পারে। শুনলেন আবহাওয়ার খবর। পাশাপাশি কৃষক বন্ধুদের জন্য রয়েছে কিছু কৃষি পরামর্শ। জমির তর সংরক্ষণের জন্য উপযুক্ত জল নিষ্কাশনের বা জল সংরক্ষণের ব্যবস্থা এখনই করে নিতে হবে। আর্দ্রতা এবং তাপমাত্রা ওঠানামা রোগ এবং পোকামাকড়ের আক্রমণের সম্ভাবনা বাড়ায়। কার্যকর এবং সময়োপযোগী পোকামাকড় এবং রোগ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে কৃষক ভাইদের। নিয়মিত সবজি, ফল এবং শস্যের জমি পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে। মরিচ, টমেটো, বেগুন ইত্যাদি ফসলের জন্য বীজতলা তৈরির কাজ এখনই শুরু করে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে চারাগুলোকে সরাসরি যেন সূর্যের আলোতে রাখা না হয়। যেহেতু দিনের তাপমাত্রা বেশি থাকে, তাই গবাদি পশু, হাঁস মুরগির জন্য অতিরিক্ত খাবার দেওয়া এখন ঠিক হবে না, বা এদেরকে প্রয়োজন মাফিক খাবার, জল দিতে হবে। ঘরের উষ্ণতা বজায় রাখার জন্য গোয়াল ঘরের সমস্ত দরজা, জানালা এবং ভেন্টিলেশন বন্ধ করে রাখতে হবে। স্বল্পমেয়াদী ধানের ক্ষেত্রে জমির প্রায় 40% মতো ফসল সোনালী রঙের হয়ে গেলে ধান সংগ্রহ করে নিতে পারেন। সংগ্রহের পর কেটে নেওয়া ফসল জমিতে কিছুদিনের জন্য রেখে দিতে পারেন, অবশিষ্ট ফসল পেকে যাওয়ার জন্য। যে সমস্ত জমির ধান এখনই সংগ্রহ করার সময় হয়নি, সেখানে আর্দ্র এবং গরম আবহাওয়ায় বাদামি দাগ রোগ দেখা দিতে পারে। আক্রমণ নিয়ন্ত্রণের জন্য ম্যানকোজেব
1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার করে স্প্রে করা যেতে পারে। এই সময় খোলা পচা রোগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কার্বেন্ডাজিম 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে পাতায় প্রয়োগ করা যেতে পারে। তাছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকায় যেখানে প্রয়োজন সেখানে জলসেচের অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন। কৃষক ভাইয়েরা, তিল লাগানোর কাজ আপনারা এখনই শুরু করে দিতে পারেন। তিলে ফুল আসার সময় এবং তিল পুষ্ট হওয়ার সময় হালকা জলসেচ করে নেবেন। তিল লাগানোর আগে জমিতে প্রতি কানিতে 10 কুইন্টাল গোবর সার, 20 কেজি ইউরিয়া, 40 কেজি সুপার ফসফেট এবং 10 কেজি পটাশের মিশ্রণ প্রয়োগ করা যেতে পারে। প্রতিটি লাইনে একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব 10 থেকে 12 সেন্টিমিটার এবং একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব 25 থেকে 30 সেন্টিমিটার রাখা যেতে পারে। প্রতি কানিতে 1.25 কেজি বীজের প্রয়োজন হয়। বর্তমান আবহাওয়ায় মরিচের থ্রিপস এবং সাদামাছির আক্রমণ বৃদ্ধি পেতে পারে, যার ফলে গাছের পাতা ঝরা শুরু হয় এবং গাছের বৃদ্ধি রোধ হয়। এই পোকামাকড়ের আক্রমণ নিয়ন্ত্রণের জন্য স্পাইরোমেসিফান 22% প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। গবাদি প্রাণী, বিশেষ করে দুধেল প্রাণীদের পরিষ্কার খাওয়ার জলের পাশাপাশি সবজি ঘাসের সাথে সুষম আহার দেওয়া একান্ত প্রয়োজন। এই সময়ে সাধারণ রোগগুলো হল অ্যানথ্রাক্স, যেখানে প্রচণ্ড জ্বর এবং সাথে প্লীহা বড় হয়ে যাওয়া দেখা যায়। তাছাড়া পাশাপাশি খোরাপিরা রোগ দেখা দিতে পারে। নিয়মিত টিকাকরণের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণ করা যেতে পারে। প্রাণীর দুধ উৎপাদনে এ সমস্ত রোগের নেতিবাচক প্রভাব রয়েছে। প্রয়োজনে নিকটবর্তী প্রাণী হাসপাতালের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। শুনলেন আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ। এই আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ আমাদের কাছে পাঠিয়েছেন লেম্বুচড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদ থেকে ধীমান দাস চৌধুরী। অযথা ঋণের ফাঁদে জড়াবেন না। কিষাণ ক্রেডিট কার্ড সংগ্রহ করে অল্প সুদে ব্যাংক থেকে ঋণ নিতে পারেন, আর একই সঙ্গে ফসলের বীমাও করাতে পারেন। কৃষক বন্ধুরা, গতকাল 27 অক্টোবর 2025 কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লির পুষা ক্যাম্পাসে জাতীয় বীজ কর্পোরেশনের নবনির্মিত অত্যাধুনিক সবজি এবং ফুলের বীজ প্রক্রিয়াকরণ প্ল্যান্ট এবং প্যাকিং ইউনিটের উদ্বোধন করেছেন। এ উপলক্ষে তিনি বরেলি, ধরওয়ার, হাসান, সুরতগড় এবং রায়চোরে অবস্থিত 5টি এনএসসি বীজ প্রক্রিয়াকরণ প্ল্যান্টের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। নতুন দিল্লির পোষার বীজ ভবনে অবস্থিত সবজি বীজ প্রক্রিয়াকরণ প্ল্যান্টটির ক্ষমতা প্রতি ঘণ্টায় 1 টন, অন্য 5টি এনএসসি প্ল্যান্টের ক্ষমতা প্রতি ঘণ্টায় 8 টন। এই প্ল্যান্টগুলি অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত, যা কৃষকদের উচ্চমানের বীজের প্রাপ্যতা নিশ্চিত করে এবং বীজ উৎপাদনের মান উন্নত করে। এ অনুষ্ঠানে শ্রী চৌহান কৃষকদের জন্য বীজ ব্যবস্থাপনা 2.0 এই সিস্টেম এবং অনলাইন বীজ বুকিং প্ল্যাটফর্মও চালু করেন। এই সিস্টেমের মাধ্যমে কৃষকরা এখন থেকে তাদের বীজের চাহিদা অনলাইন বুক করে
পেতে পারেন, যা স্বচ্ছতা এবং প্রাপ্যতা উভয়কে উন্নত করবে। ছোট কৃষকদের কাছে উন্নত মানের বীজ পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী চৌহান বলেন, এই উদ্ভিদগুলি কৃষকদের জন্য উচ্চমানের বীজের সহজলভ্যতা নিশ্চিত করবে, যা কৃষি উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। জাতীয় বীজ কর্পোরেশনের দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই উদ্যোগটি একটি স্বনির্ভর কৃষি ব্যবস্থার দিকে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিবরাজ সিং বলেন, যে কর্পোরেশনের উচিত আঞ্চলিক ভাষায় কাজ করে কৃষকদের সুবিধার্থে উদ্ভাবন করা, যাতে সুবিধাগুলি যত সম্ভব বেশি করে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া যায় এবং বেসরকারি কোম্পানিগুলির স্বেচ্ছাচারিতা রোধ করা যায়। বেসরকারি কোম্পানিগুলির নিজস্ব স্থান আছে, তবে সরকারি কর্পোরেশনগুলোর নিজস্ব গুরুত্ব রয়েছে। রাজ্য বীজ উন্নয়ন কর্পোরেশনগুলোর কর্মক্ষমতা আরও অনেক উন্নত করা খুবই গুরুত্বপূর্ণ। এনএসসির একটি রোডম্যাপ তৈরি করা এখনই দরকার, সে অনুযায়ী এখন থেকে কাজ করা উচিত। কেন্দ্রীয় কৃষি সচিব শ্রী দেবেশ চতুর্বেদী, এনএসসির সিএমডি এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্রীমতী মনিন্দর কৌর দ্বিবেদী, যুগ্ম সচিব শ্রী অজিত কুমার সাহু, এনএসসি এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কৃষক বন্ধুরা, আমাদের আজকের বিষয় পর্বে এখন শুনবেন সুসংহত উপায়ে ফসলের রোগ পোকা দমন কি করে করা যায়, এই নিয়ে আলোচনা করেছেন ঋষিমুখ কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ঋষিমুখ কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস। সুজিত বাবু, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। আমাদের আজকের বিষয় কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হল সুসংহত উপায়ে কিভাবে মাঠের সবজির বা বিভিন্ন ধরনের গাছপালার রোগ এবং পোকা দমন করা যায় সে নিয়ে। তো এই পদ্ধতিটা কি, কেনই বা আমরা এটা গ্রহণ করব? সুসংহত উপায়ে যে রোগ পোকা দমন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের এলাকায় কৃষকরা অনিয়ন্ত্রিতভাবে কৃষি বিষ ব্যবহার করছে, যার ফলে সেটা ধানের ক্ষেত্রে হোক বা সবজির ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে কিন্তু ওনারা যতটুকু দরকার, যে ওষুধ দরকার, এটা ব্যবহার না করে, এই যে কৃষি দপ্তরের পরামর্শ না নিয়ে শুধু সরাসরি ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে ওরা একদমই বেশিরভাগ ক্ষেত্রেই কৃষকদের দেখা যায় তারা বাজারে গিয়ে ওষুধের দোকান থেকে এই যা বললেন আপনি, বিভিন্ন ধরনের রাসায়নিক ওষুধ কিনে মাত্রা না বুঝে, কখন দিতে হবে সেটা সময় না বুঝে গাছের গোড়ায় বা বিভিন্নভাবে ছিটিয়ে দিচ্ছে। রাসায়নিক নির্ভরতা দেখা যাচ্ছে কৃষকের মধ্যে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, এটা করার ফলে যেমন পরিবেশ যেরকম দূষিত হচ্ছে, মাটি দূষিত হচ্ছে, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে এটা ঠিক নয়। তো তার জন্যই কিন্তু সুসংহত উপায়ে রোগ পোকা দমনের এটা পদ্ধতি আছে। যেমন কীটনাশক যে প্রয়োগ করব বা রোগের জন্য যে ওষুধ প্রয়োগ করব, তার জন্য কিছু ফিজিক্যাল পদ্ধতি আছে। তো এখানে কি হয়, রোগ পোকা দমনের ক্ষেত্রে যেমন মানুষের কোনো যদি রোগ হয়, সেই ক্ষেত্রে চিকিৎসকরা কিন্তু চেষ্টা করেন যতক্ষণ পর্যন্ত অপারেশন না করে ওকে সুস্থ করা যায়। তো কৃষিক্ষেত্রেও সেম, এটা হলো রাসায়নিক কৃষি বিষ দেওয়া, এটা হলো লাস্ট অপশন। যে আর কোনো উপায় নেই, ওষুধ দিতেই হবে, তখন আমরা ওষুধ দেব। এর আগে অনেকগুলো পদ্ধতি আছে যেগুলো প্রয়োগ করলে রোগ পোকাটা কম হবে। সতর্কতা হিসেবে জৈবিক পদ্ধতি, যেমন কিছু কিছু জাত আছে, ফসলের বলুন বা ধানের বলুন, কিছু কিছু জাত আছে যেগুলো
রোগের বা এই যে পোকার সহনশীল কিছু জাত আছে, এগুলো যদি আমরা ব্যবহার করি, যেমন আমরা এবারও মাঠে গিয়ে দেখলাম ওরা বাংলাদেশ থেকে কিছু বীজ এনেছে, হ্যাঁ, যেমন এটা পেপারেও রাইটিং হয়েছে, এমন কিছু বীজ এনেছে বাংলাদেশ থেকে, এটার নামও আমি বলতে পারবো না, এবং ধানের ক্ষেতে, হ্যাঁ, দেখা গেল পুরা পাতাগুলো হলুদ হয়ে গেছে। এরপরে আমাদের আগরতলা থেকে বিশেষজ্ঞ এসছেন, এসে পরীক্ষা করে দেখলেন যে ওই জাতের ধানের মধ্যে কিন্তু এই রোগটা বেশি। আচ্ছা আচ্ছা। যার ফলে সহনশীল জাত আমরা যে বীজগুলো আমরা এই যে বিভিন্ন সরকারি আমাদের যে স্টোরের মাধ্যমে দিচ্ছি, এগুলো না নিয়ে ওনারা বাংলাদেশ থেকে বীজ আনছেন, ওয়েস্ট বেঙ্গল থেকে বীজ আনছেন। সবজির ক্ষেত্রেও সেম, হ্যাঁ, যখন যে ফসলটা যে জাতটা দরকার এটাই ব্যবহার না করে অন্যটা ব্যবহার করছে। এটা হলো একটা। আরেকটা জিনিস হলো কৃষি ক্ষেত্রে, হ্যাঁ, যেমন একটা ফসল শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে যেমন আমন ফসল শেষ হয়ে গেল, এরপরে জমিটা এভাবে পতিত ছেড়ে দেয়, যার ফলে এটার মধ্যে অনেক আগাছা জন্মায়, হ্যাঁ, যার ফলে এই আগাছার মধ্যে এই সিজনে যে রোগগুলো ছিল এই রোগের জীবাণুগুলো এই আগাছার মধ্যেই বেঁচে থাকে, হ্যাঁ। তো এটা করার ফলে কি হয়, পরে যখন পরের সিজনে যখন ফসল লাগানো হবে ওইটার মধ্যেই এই রোগগুলো আসে। তাহলে নিয়ম হলো এই ফসল কাটার পরে জমিটাকে চাষ দিয়ে রাখা। আচ্ছা আচ্ছা। যেমন মনে করেন এই যে আমন ফসল কাটার পরে যদি আমি জমিটাকে ফসল যদি নাও করি, আমি চাষ দিয়ে রাখলাম, তাহলে কি হলো, এই যে মাটিটা এক্সপোজ হলো, মানে এটার মধ্যে যে রৌদ্র লাগলো, এখানে যে জীবাণুগুলো আছে এগুলো রৌদ্রের তাপেই কিন্তু এগুলো অনেকগুলো জীবাণু নষ্ট হয়ে যায়। এছাড়া অনেকগুলো পোকার ডিম থাকে, হ্যাঁ, যেগুলো যখন ওপেন হয়ে গেল তখন কিন্তু অনেক রোগ পোকা অটোমেটিক কমে যাবে। এটা হলো একটা ব্যবস্থা। এছাড়া ফসলটা সময় মতো লাগাতে হবে, যেই সময়ে যেটা লাগানোর দরকার। কেউ হয়তো আগে লাগালো বা পরে লাগালো, দেখা যায় যে এমন কিছু জাত নির্বাচন করলো যেটার ফসলটা আগে চলে এসছে 15 দিন আগে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি হয়, বিভিন্ন পাখির উপদ্রব হয় ওইখানে, হ্যাঁ। আমরা তো কৃষি দপ্তর থেকেই বলতে শুনেছি বা কৃষক ভাইদের মধ্যে দেখেছি সেই আগ্রহ যে আগাম সবজি চাষ, যেটা আগাম সবজি চাষ হলে, যেমন মনে করেন আমার কাছে এই বছর আমি ধানের মোট 4টা বীজ এনেছি আমার এখানে, 4টা জাতের। আচ্ছা, হ্যাঁ, যেমন যে এলাকাগুলোতে সবজি হবে, হ্যাঁ, সবজির এলাকা, ধান কাটার পরে সবজি করা হবে, ওই এলাকাতে যাতে 110 দিনের মধ্যে ধান পেকে যায় এরকম কিছু বীজ আমি আগামী বছর কৃষকদেরকে দেব। যেমন CO51 একটা জাত আছে, খুব ভালো ফসল, এই বছরও ভালো ফসল হয়েছে। তাহলে যে বেল্টগুলো, যে জায়গাটাতে সবজি হয় এটা পুরাটা এক জায়গাতেই থাকে বেল্ট। যেমন নদীর, এই যে আমাদের এখানে যে নদীটা আছে, মুহুরী নদী, এই নদীর অববাহিকা অঞ্চলে ওরা ধান কাটার পরে ফসল করবে, সবজি করবে। তো এই এলাকাগুলোর জন্য আমরা আগামী বছর এই ধরনের বীজই দেব, যাতে 15-20 দিন আগে জমিটা খালি হয়ে যায় এবং সমস্ত কৃষকরা যদি এট এ টাইম একসঙ্গে যদি লাগায় তাহলে কার এরকম এই যে পাখির উপদ্রব এটা কমে যাবে। আচ্ছা, হ্যাঁ। এছাড়া আছে যেমন আগাছা নিয়ন্ত্রণ। অনেক জমি দেখবেন, হ্যাঁ, ধান গাছ দেখা যায় না, আগাছা ধান গাছের উপরে উঠে গেছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা হয়। এরপরে আছে সময় মতো এবং পরিমিত পরিমাণে সেচ ব্যবস্থা, হ্যাঁ। যেমন কিছু কিছু জমি আছে, আমি যখন মাঠে গেলাম দেখলাম কৃষকরা ধান ক্ষেতের মধ্যে জল বেঁধে রেখেছে, এদিকে কি যেন বলে ধানের রোগ হয়ে গেছে, তখনই বলা হয়েছে যে জলটা যত তাড়াতাড়ি পারো এটা থেকে বের করে দিতে হবে, হ্যাঁ। তাহলে ক্ষেতের মধ্যে মানে ধান আসা অবস্থায় জল জমা রেখেছে, ধান আসার আগেই, হ্যাঁ, যখন দেখা গেছে পাতার মধ্যে রোগ দেখা দিয়েছে তখন জায়গাটা যদি আমি শুকনো করে দিই, শুকিয়ে দেই, আবার জল ঢুকাই নতুন করে, তাহলে কিন্তু এটা কমে যায়। এছাড়া, হ্যাঁ, যেমন কিছু কিছু রোগ আছে, এই রোগটা আসলে তখন ইউরিয়া সার দেওয়া যাবে না, হ্যাঁ, তাহলে গাছের যে সহনশীলতা যেটা এটা কমে যায়, গাছটা নরম হয়ে যায়, রোগ পোকার আক্রমণ বেশি হয়। ওই অবস্থাতে কিন্তু সেই
ইউরিয়া দিতে নেই, পটাশ দিতে পারে। পটাশ সারে কি হয়, জমির এই যে ফসলের সহনশীলতা বাড়ে, ইমিউনিটি বাড়ে। আচ্ছা, সেই জায়গাতে উল্টাপাল্টা পরিমাণে সার দিলে সেটার ক্ষেত্রেও কিন্তু সমস্যা হয়ে যায়। তাহলে সুসংহত উপায়ে এই যে বিভিন্ন প্রযুক্তি আছে, সেগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কৃষি বিষ আমরা কম পরিমাণে ব্যবহার করলেও চলে। যেমন ব্যবহারিক কৃষি পদ্ধতি যেগুলো, এগুলোর মধ্যে আছে সহনশীল জাত, পরিচ্ছন্ন চাষাবাদ, আর একটা জিনিস আছে শস্য পর্যায়। শস্য পর্যায় মানে এই সিজনে যেমন একটা জায়গাতে আলু, বেগুন, টমেটো, লঙ্কা, এগুলো সেম গোত্র, একই গোত্রের ফসল যখনই লাগাবো এই একই জমিতে, যেমন 4-5 বছর এই ফসলই করছি, সেই ক্ষেত্রে কি হয়, এগুলোর যে কজাল অর্গানিজম, যে রোগগুলো হয়, এগুলো জীবাণুগুলো কিন্তু একই রকমের থাকে। ঠিক তাই। যার ফলে কি হয়, 1 বছর বা 2 বছর চাষ করার পর এখানে অন্য কিছু লাগাতে হবে। যেমন ভুট্টা লাগিয়ে দিলাম, এটা অন্য প্রজাতির, ঠিক আছে। এই ধরনের বারবার একই ধরনের ফসল বা একই গোত্রের ফসল চাষ না করে শস্য পর্যায় করতে হবে। শস্য পর্যায়ে করতে হবে। এরপরে আছে উপযুক্ত পরিমাণে কর্ষণ, মানে ঠিকভাবে যদি আমি চাষবাস করি, চাষ দেই, তাহলে কিন্তু কি যেন বলে, রোগ পোকা অনেকটা কমে যায়। কৃষক ভাইদের যারা সবসময় চাষবাস নিয়ে আছেন, দীর্ঘ চাষের অভিজ্ঞতা রয়েছে, তাদেরকে মনে রাখতে হবে যে জমিকে কখনো খালি রাখা যাবে না, খালি না রাখাই ভালো, চাষ দিয়ে রাখতে হবে, যাতে আগাছা কোনো প্রকার আগাছা না। যেমন মনে করেন এখন আমন ধান কাটার পরে দেখবেন পুরো এলাকা কিন্তু খালি, এখানে কোনো ফসল করা হয় না। তো সেই ক্ষেত্রে যেমন শীতকালীন কিছু ফসল করা যেতে পারে জমিতে যে তস আছে। ধান কাটার সঙ্গে সঙ্গে যদি আমি চাষ দিয়ে এটার মধ্যে সরিষা অনলি ব্রডকাস্টও করে দিই, 2 চাষ দিয়ে শুধু সরিষা বাইন করে দেব, আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু নতুন একটা ফসল আমি পাচ্ছি, ঠিক আছে না। এছাড়া আমাদের ঋষ্যমুখ কৃষি মহকুমাতে এই বছর আমি তেলের ঘানির মিল এর মধ্যেই 1 মাসের মধ্যে কালী পূজার পরেই ইনস্টল হয়ে যাবে। এখানে আমাদের বাগানে একটা এফপিওকে আমরা দিয়েছি। তাহলে যদি সরিষা তেলের মিল, এছাড়া আরেকটা জিনিস হলো ডাল মিল। আচ্ছা, যেমন এই যে গত 2-3 দিন আগে আমাদের একটা প্রোগ্রাম ছিল, এখানে পালসেস মানে ডাল জাতীয় ফসল চাষ করার জন্য আমাদের প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, নতুন একটা স্কিমও ঘোষণা করেছেন। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখানে একটা ডাল মিলও হচ্ছে, ডাল মিল, তেল মিল দুটোই কিন্তু আমি এখানে এর মধ্যে প্রতিষ্ঠা করে দেব। 1 মাসের মধ্যে কাজ চলছে, যাতে করে কৃষক ভাইদের জমিতে সরিষা বা ডাল জাতীয় শস্য চাষ করার জন্য আগ্রহ অনেক বেড়ে যায়। যেমন এই যে ধান স্ট্যান্ডিং থাকার সময়, ধান কাটার 1 সপ্তাহ আগে জমিতে যদি জল না থাকে, এই অবস্থায় মসুর ডাল শুধু ব্রডকাস্ট করে দিলে হয়, বাইন করে দিলে হয়, ছিটিয়ে দিলে হবে, সেক্ষেত্রে কোনো চাষ দিতে হয় না। এইভাবেও কিন্তু মসুর ডাল চাষ করা যায়, মুগ ডাল চাষ করা যায়। তো এখন আমার এখানে যে কৃষি কলেজ আছে আগরতলাতে, এই কলেজের সঙ্গেও কথা হয়েছে, ওনারা বেশ কিছু মসুর ডাল দেবেন। এছাড়া আমাদের স্কিমে সমস্ত স্টোরগুলোতে মসুর ডাল এসে গেছে, আমরা অলরেডি সময়ের আগেই মজুত করে রেখেছি, এখন ধান কাটার অপেক্ষা। এইভাবেও কিন্তু এই জমিটা খালি না রেখে আমি আরেকটা ফসল নিতে পারি, তাহলে এই রোগ পোকা কিন্তু অনেকটা কমে যাবে আরেকটা ফসল যদি হয়। এছাড়া আছে একটা ফসল তোলার পর, যেমন মনে করেন ফুলকপি, বাঁধাকপি লাগানো হয়েছে, লাস্ট পর্যায়ে যখন দেখা গেল যে রেট কমে গেছে, তখন কৃষকরা কিন্তু ফসলগুলো আর উঠাচ্ছে না, জমিতেই রয়ে গেছে। ঠিক ঠিক। তাহলে কি হয়, রোগ জীবাণুগুলো ওই ফসলের ওই যেগুলো রয়ে গেছে এগুলোর মধ্যে কিন্তু বাসা বাঁধে। পরবর্তী শেষ পর্যায়ে দেখা যায় কৃষকরা বাঁধাকপি বলুন, ফুলকপি বলুন বা মূলা বলুন জমিতেই রেখে দিল। না, এটা ফসল তোলার পরে আবর্জনা পরিষ্কার করতে হবে। আরেকটা আছে, যেমন ফসল হিসাবে অন্তর্বর্তী ফাঁদ, কিছু ফসল আছে, এগুলো যদি আমি চারিদিকে লাগিয়ে দিই, তাহলে কিন্তু এই যে একটা ক্ষেতের থেকে আরেকটা ক্ষেতে এই পোকাটা যেতে পারে না, ঠিক আছে। যেমন ফেরোমন ফাঁদ বলা হয়। না, ফেরোমন না, এটা হলো অন্তর্বর্তী ফসলের ফাঁদ।
হ্যাঁ, যেমন মনে করেন ভিতরে আমি একটা ফসল করেছি, বাইরের দিকে হয়তো ভেন্ডি লাগিয়ে দিলাম একটা লাইন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে দেখা গেল এই পোকাটা এসে এমন কিছু পোকা আছে যেগুলো এই ফসলটা খাবে না। ঠিক আছে, তাহলে মনে করবো যে ভিতরের ফসলটা হয়তো ভেন্ডি আছে, আর ভিতরের দিকে আর আসবে না, এইরকমও করা যায়। ঠিক। এছাড়া আছে যান্ত্রিক পদ্ধতি আছে, যেগুলোর মধ্যে আমরা কি জানি রোগ পোকা দমন, যেমন হাতের সাহায্যে দমন। হ্যাঁ, যেমন মনে করেন ধান খেতে দেখা যায় এই যে ধান ফসল যখন গ্রোয়িং স্টেজে থাকে তখন পাতার নিচে পোকাগুলো ডিম পাড়ে। আচ্ছা, সাদা সাদা ডিমের গাদা দেখা যায়। ঠিক। তখন যদি আমি এই গাদাগুলো যদি আমি নষ্ট করে দিই তাহলে কিন্তু এটা আর বাড়বে না। ঠিক আছে, শুরুতে যদি যদি আমরা খেয়াল রাখতে হবে। অনেকে আছে জমি পর্যবেক্ষণ করে ধান লাগিয়ে দিলাম, এরপরে আর জমির কাছেই যায় না, এরকমও আছে। আচ্ছা, এরকমও দেখেছি। মানে নিয়মিত জমি পর্যবেক্ষণ করে সেক্ষেত্রে শুরুতে যদি হাত দিয়ে তারা নষ্ট ডিমের গাদাগুলো যদি এগুলো পাতার নিচেই দেখা যায় যে সাদা সাদা তুলোর মতো ডিম পেড়ে রেখেছে, অনেকগুলো, কয়েক হাজার ডিম আছে এখানে। হ্যাঁ, তো এরকম করে করা যায়। এছাড়া আছে আলোক ফাঁদ, যেমন এই যে এক্ষণে ধান গাছে মানে থোড় আসছে। তো যদি আমি সন্ধ্যার সময় জমিতে যদি কোনো মশাল জ্বালিয়ে দেই, অথবা অনেক সময় কি হয়, অনেক কৃষকরা আছে টায়ার জ্বালিয়ে দিচ্ছে সন্ধ্যার সময়, তাহলে অনেকগুলো পোকা আছে, যেমন মেহুয়া পোকা আছে, এগুলো কিন্তু এই আলোতে আকৃষ্ট হয় এবং এখানে এসে পুড়ে মারা যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে এইভাবেও কিন্তু আমরা রোগ পোকা অনেকটা দমন করতে পারি। এছাড়া কারণ হলো, দেখেন আমাদের যে ফসলের বেশিরভাগ কৃষক কিন্তু যেমন আগাছা ম্যাক্সিমাম কৃষক পরিষ্কার করে, অনেকে করে না। আগাছা যে কোনো ফসলের 33% পর্যন্ত, মানে 3 ভাগের 1 ভাগ ফসল পর্যন্ত ক্ষতি করতে পারে। ক্ষতির পরিমাণ এরকম হতে পারে। রোগ শত্রু থেকে 25% পর্যন্ত ক্ষতি হতে পারে। এরপরে কীট পতঙ্গ 20% পর্যন্ত ক্ষতি করতে পারে। ঠিক। হ্যাঁ, এরপরে আছে ইঁদুর। হ্যাঁ, ইঁদুরও কিন্তু এখন অনেক সমস্যা সৃষ্টি করছে। আর দেখুন ইঁদুরের ব্যাপারটা যেটা, এটা হলো জমিতে ইঁদুর আসে। আগে কি হতো, আমরা অনিয়ন্ত্রিতভাবে কৃষি বিষ ব্যবহার করছি, জমিতে সাপ, ব্যাঙ, ইঁদুর সব মরে যাচ্ছে একসঙ্গে। ঠিক আছে, কারণ ইঁদুর আমাদের ত্রিপুরাতে যে সমস্ত সাপ আছে এর মধ্যে 1-2 সাপ আছে বিষধর সাপ। যেমন জমিতে যে সাপগুলো থাকে ধোড়া সাপ, আচ্ছা, হ্যাঁ, ওরা কিন্তু সহজে কামড়ায় না, বা কামড়ালে ওদের বিষ নেই। কোনো মাছ পাতা, মানে মাঝের যে পাতাটা প্রতি গোছায় কমপক্ষে 1টি, এটা হলো ক্ষতিসীমার মাপকাঠি। আচ্ছা, ঠিক আছে, এরকম যদি থাকে যে প্রত্যেক গোছার মধ্যে একটা করে অন্তত একটা গাছ মরে গেছে, মানে মাজরা পোকা অ্যাটাক করেছে, তখনই কিন্তু আমরা এটা হলো এর বেশি যদি হয় তাহলে কিন্তু আমার ওষুধ দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আজকের বিষয় পর্বে এতক্ষণ শুনলেন সুসংহত উপায়ে ফসলের রোগ পোকা দমন নিয়ে আলোচনা করেছেন ঋষ্যমুখ কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস। কৃষক বন্ধুরা, আমাদের আজকের এই কিষাণবাণী অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আগামী অনুষ্ঠানে আবার সবার সাথে কথা হবে। সবাই ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হয়েছে ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে।